বর্তমান সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সরকার বারবার উন্নয়ন নিয়ে জিগির তোলে এবং বলা হয় উন্নয়নকে হাতিয়ার করেই তারা ভোট বৈতরণী বের করে। কিন্তু এবার উন্নয়নকে সামনে রেখে কি হলো বর্তমান শাসক দলের? কেননা সামনেই রয়েছে পুরসভার নির্বাচন হাওড়া এবং কলকাতার। আর এই হাওড়া এলাকার পুনর্বিন্যাস নিয়ে এক ঝাঁক প্রশ্ন সামনে আসছে। উন্নয়নকে সামনে রেখেই 2015 সালে এক করে দেওয়া হয়েছিল হাওড়া এবং বালি পুরসভাকে। আবার সেই উন্নয়নের লক্ষ্যে 2021-এর পুরো ভোটের আগে বিভক্ত করে দেওয়া হচ্ছে হাওড়া এবং বালি পুরসভাকে। ঠিক কেন রাজ্য সরকারের এই সিদ্ধান্ত? তাহলে কি নির্বাচনের আগে উন্নয়নের যে জিগির বরাবর তুলত তৃণমূল কংগ্রেসের সরকার, সেক্ষেত্রে কি তারা পিছু করছে? কেননা 2019-এর লোকসভা নির্বাচনে বেশ খানিকটা ভরাডুবি হয়েছিল। তাই কি এই কৌশলী অবস্থান নাকি অন্য কোনো সমীকরণ? উন্নয়নকে সামনে রেখেই 2015 সালে এক করে দেওয়া হয়েছিল হাওড়া ও বালি পুরসভাকে। আবার সেই উন্নয়নের লক্ষ্যেই 2021-এর পুরো ভোটের আগে বিভক্ত করে দেওয়া হচ্ছে হাওড়া ও বালি পুরসভাকে। 2019-এর লোকসভা ভোটে 7টি ওয়ার্ডে পিছিয়ে ছিল তৃণমূল। প্রশ্ন, তাহলে যে উন্নয়নকে পাখির চোখ করা হলো তার বাস্তবায়ন হলো না কেন? হাওড়া পুরসভার কাশীপুর, দাসনগর সহ একাধিক জায়গা এবং এই সমস্ত জায়গার একাধিক ওয়ার্ড, সেই সমস্ত ওয়ার্ডের ছবিটা আপনাদেরকে দেখাবো, যেখানে জলজল করছে লেখা গ্রিন হাওড়া ক্লিন হাওড়া প্রজেক্ট। কিন্তু এই যে হাওড়া কি আদৌ গ্রিন, আদৌ কি ক্লিন, সেই প্রশ্নটাই সবার আগে উঠে আসছে। এই রকম রাস্তার অবস্থা, অ্যাক্সিডেন্টও নিশ্চয়ই হয়। মানে এটা তো নর্মাল ব্যাপার এটা। এই রাস্তার যে কি অবস্থা, বর্ষাকালে মনে হয় সমুদ্রের মাঝখানে গাড়ি চালিয়ে যাচ্ছে, আর যেখানে সেখানে গর্ত। এখন যে অবস্থা দেখে তো মনে হচ্ছে এখনই বর্ষাকাল। সবসময় বর্ষাকাল, এখন বলে না তো, 12 মাস বর্ষাকাল। আর হ্যাঁ, এ তো মানে আদি থেকে অন্ত সবসময় বর্ষাকাল। প্রচণ্ড মারাত্মক অবস্থা, বহুবার সাইকেল ভেঙেছে, হাত পা ভেঙেছে, পুড়ে গেছি, মানে খুবই দূর অবস্থা। এখন যেটা দেখছেন 10% আছে, 99% রাস্তায় এক কোমর জল থাকে। হাওড়ার বিভিন্ন ওয়ার্ডের রাস্তায় 5 মাস কিংবা তার বেশি সময় ধরে জমে আছে জল, যা বর্তমানে পচে গিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। রাস্তা খানাখন্দে ভর্তি, ফলে প্রত্যেকদিন হচ্ছে দুর্ঘটনা। এই রাস্তায় টোটো অটো উল্টে যাওয়া কিংবা সাইকেল বাইক থেকে পড়ে গিয়ে হাত পা ভাঙা নতুন কিছু নয়। আবার সেই একই ছবি বালি পুরসভারও। এলাকাবাসীর বক্তব্য, ভোট মিটে গেলে আর দেখা পাওয়া যায় না কোনো নেতা। বালির মানুষের এটা চাহিদা ছিল যে যাতে কর্পোরেশন থেকে বালি যেন আবার তার সমহিমায় ফিরে আসে। তা সেই বালির মানুষের চাহিদাকে সম্মান জানিয়েই আমাদের প্রশাসনের তরফ থেকে সেই ডিসিশনটা নেওয়া হচ্ছে, সেটাকে আমরা ওয়েলকাম করছি। এটা যদি কোনো এক রাজনৈতিক দলের পছন্দ না হতে পারে, তার দায় তো আমাদের বালির মানুষের বা আমাদের নয়। প্রশ্ন, এবার কি উন্নয়ন আদৌ হবে, নাকি আবারও একই যন্ত্রণা ভুগতে হবে সাধারণ মানুষকে? রিপাবলিক বাংলা। এবং যে রিপোর্ট আমরা দেখছি, সেই রিপোর্ট অনুযায়ী পরিষ্কার সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে হাওড়া পুর নিগমের অন্তর্গত যে সমস্ত অঞ্চলগুলি রয়েছে, সেই সমস্ত অঞ্চলগুলির কি ভয়াবহ পরিস্থিতি, সেই ছবি এই রিপোর্টে চকচক করছে, পরিষ্কারভাবে উঠে এসছে। কেন নির্দিষ্ট সময়ে ভোট হলো না? যদি বালি পুরসভাকে একত্রিত করা হয়েছিল যাতে উন্নয়ন হয়, তাহলে কেন এখন হঠাৎ করে বালি পুরসভাকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো? এটা কি আদৌ উন্নয়নের লক্ষ্য, নাকি এর পেছনে কোনো রাজনৈতিক সমীকরণ রয়েছে? পুরো ভোটের আগে কার্যত উত্তপ্ত হাওড়া পুরসভার বিভিন্ন এলাকা। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো, তবে তার আগে আজকে আমাদের সঙ্গে যারা অতিথি রয়েছেন তাদের সঙ্গে একবার একটু পরিচয় করে দিয়ে আপনাদের। আমার সঙ্গে রয়েছেন সুদীপ্ত দা, আমি আমার ভিডিও জার্নালিস্টকে বলবো। সুদীপ্ত দা আমাদের সঙ্গে রয়েছেন, সুদীপ্ত সরকার রয়েছেন, সিদ্ধার্থ বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন সৌনক, এবং আমাদের সঙ্গে রয়েছেন রিতম ঘোষ। এদের প্রত্যেকের সঙ্গে আমরা কথা বলবো। তবে তার আগে আমি আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, সামনে পুরো ভোট হাতে আর মাত্র কয়েকটা দিন। প্রথমেই নবান্নের তরফ থেকে জানানো হয়েছিল যাতে কলকাতা এবং হাওড়া পুরসভার ভোটটা একত্রিতভাবে করা হয়, এবং সেটাতে অনুমোদন দেওয়া হয়েছে, পুরো ভোট হবে। এই নিয়ে ইতিমধ্যে তৃণমূল এবং বিজেপি তরজা শুরু হয়ে গিয়েছে। আমি প্রথমে সুদীপ্ত দার কাছে, সুদীপ্ত দা,
এই হাওড়ায় আপনার কি মনে হয় কত যা কাজ হয়েছে এই হাওড়া পুর নিগমের অন্তর্গত যে 50টি ওয়ার্ড রয়েছে সেখানে যা কাজ হয়েছে সব কাজ ঠিকঠাক হয়েছে? দেখুন, আপনাকে যদি বিগত 5 বছর হাওড়ার দেখতে হয় তাহলে আপনি দেখবেন যে হাওড়ার বহু লিডারশিপ যারা তৃণমূলের নেতৃত্বাধীন ছিল তারা পরবর্তীকালে দেখা যাচ্ছে যে বহুদিন আগে থেকেই বিজেপির সাথে একটা যোগসাজশ ছিল এবং যোগসাজশের ফলে কিছু লোক আবার নেতৃত্ব বদলও করেছে। তো সেটা ধরা যেতে পারে যে তাদের কিছুটা প্রলোভন ছিল বা কিছুটা লোভ ছিল, যার কারণে তারা এটা ডেভেলপমেন্টের দিকে খুব একটা উন্নয়ন দেয়। আপনারা সেটা বুঝতে পারেননি? আপনাদের তো বোঝা উচিত ছিল। শুনুন, আমরা বুঝতে পেরেছি বলেই তারা তাড়াতাড়ি দলটা ছেড়ে ওই দলের দিকে চলে গেল। কিন্তু তাড়াতাড়ি কোথায় দাদা? নির্দিষ্ট সময়তেই তো গেল, মাঝখান থেকে হাওড়াবাসীকে ভুগতে হলো। আপনাকে বলে দিই, কিন্তু দেখা যাচ্ছে কিন্তু প্রশাসনিক কাজ তো কখনো থেমে থাকে না। প্রশাসনিক কাজের একটা মেয়রের একটা ভূমিকা থাকে। এই মেয়র মিস্টার রতিন চক্রবর্তী, ডক্টর রতিন চক্রবর্তী, তার যে প্রত্যাবর্তন সেটা আমাদের কাছে অকল্পনীয়। তার মতো একটা ডাক্তার মানুষ, সে যে টাকার কাছে বিক্রি হয়ে যাবে এটা আমরা বুঝতে পারি। আপনি বলতে চাইছেন একজন চিকিৎসক রতিন চক্রবর্তী তিনি টাকার কাছে বিক্রি হয়ে গেছেন? গুরুতর অভিযোগ, আমি 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 আপনার কাছে আসবো। রতিন চক্রবর্তীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলছেন, তিনি টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছেন। দেখুন, ওনারা কখন কোন নেতাকে হিরো বানান, কখন ভিলেন বানান, আমাদের পক্ষে ওনাদের ব্যাপারটা বোঝা সহজ হচ্ছে না। একটা ব্যাপারে আমি সুদীপ্তদাকে ধন্যবাদ দেব যে দাদা স্বীকার করলেন যে হাওড়া অঞ্চলে বিগত কয়েক বছরে কোনো কাজবাজ হয়নি। দাদা সেটা স্বীকার করলেন, যার জন্য আমি দাদাকে ধন্যবাদ দেব। আর আমি কিন্তু তোমার কাছে এটা কখনো স্বীকার করিনি যে হাওড়ায় কাজ হয়নি। প্রশাসনের মতো চলছে। কাজ হয়নি, প্রথম বাড়িটি দাদা আপনি দিয়েছেন, কাজ হয়নি, বাড়িটা আপনি দিয়েছেন, কাজ হয়নি একবার হলো। প্রশাসনের মতো চলবে। রতিন চক্রবর্তী টাকার কাছে বিক্রি হয়ে গিয়ে অনেক জায়গায় প্রশাসনের কাজ গাফিলতি দিয়েছে। আচ্ছা, তারা পরিষেবাটা পায়নি, তারা পরিষেবা পায়নি যেগুলো আপনারা টাকা দিয়ে আমাদের নেতৃত্বকে ভাঙিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আপনি না না, এক মিনিট সতীর্থদা, আপনি বলছেন অর্থের বিনিময় নেতৃত্বকে ভাঙিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা কেন ধরে রাখতে পারছেন আপনাদের নেতৃত্বকে? কেন ধরে রাখতে? কে বলেছে? আমাদের তো মানুষ সম্পদ, আমাদের নেতৃত্ব সম্পদ না, আমাদের সম্পদ মানুষ। সেই মানুষ আজকে হাওড়ার যে কটা অ্যাসেম্বলি সিট আছে সব কটা অ্যাসেম্বলি সিট মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিয়েছে এবং আপনারা দেখে নেবেন যে আগামী দিনে উন্নয়ন কেমনি ভাবে করতে হয়। আপনি রতিন চক্রবর্তীর উপর অভিযোগ তুলছেন, আমি একবার শুনে নেবো রতিন চক্রবর্তী তিনি নিজে কি বলছেন, শোনাবো একবার। বিগত 3 বছর ধরে নির্বাচন হলো না, যেটা আমরা মনে করি ভারতবর্ষের সংবিধানের সবথেকে বড় পরিপন্থী কাজ হলো। এই বন্ধ করে দেওয়ার পরও এখনও প্রশাসন নার্ভাস যে আমি কিভাবে ভোট করব বুঝে উঠতে পারছি না। সাংবিধানিক সংকট থেকে একমাত্র আমার মনে হয় জুডিশিয়ারির কাছ থেকে এর উত্তর আসতে পারে, কারণ যে পদ্ধতিতে হচ্ছে সম্পূর্ণভাবে একটা আইনগত গোলযোগ সেখানে সৃষ্টি হয়েছে এবং এটা বেআইনি কাজ হচ্ছে। রতিন চক্রবর্তী বলছেন বিগত 3 বছর ধরে পুরো ভোট হলো না এবং প্রশাসন বুঝতেই পারছে না যে ভোটটা কিভাবে করা হবে। আমি একবার রিতমের কাছে আসবো। রিতম, সমস্যাটা কোথায়? কেন ভোটটা সুনির্দিষ্ট সময় তোমরা করে উঠতে পারলে না? কেন এখানকার যারা বাসিন্দা রয়েছেন তাদেরকে ভুগতে হবে? দেখো, একটাই সমস্যা যেটা বলা হচ্ছে পুরো ভোটের জন্য। পুরো ভোটের কথাটা তুমি যখন তুলছো তখন আমরা দেখছি 2019-এ পরবর্তীকালে 2020, তারপরে এটা তো 18 সালে হয়ে যেত ভোটটা। বিধানসভা নির্বাচন এলো, তার আগে লোকসভা নির্বাচন ছিল। সমস্ত কিছুকে বজায় রেখে পুরো ভোটটা করা হয়নি। পুরো ভোটটা করা হয়েছে তারপরে যখন সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে এই সময় দাঁড়িয়ে মানুষের উন্নয়নের জন্য কাজ করা হবে, যখন কাজ করা হয়নি যারা উন্নয়নের জন্য কি বালিয়াজ আলাদা হয়ে যাচ্ছে? না, সেটা ডেভেলপমেন্ট করার জন্য। বিশ্বশ্রী বানাবেন বলে এটাকে হতাশশ্রী বানিয়ে দিয়েছেন। পুরো হাওড়াটাকে নিচে ক্যামেরা করুন, দেখতে পাবেন রাস্তা ভাঙা, এইদিকে ক্যামেরা করুন, দেখতে পাবেন ড্রেন খোলা, এইদিকে ক্যামেরা ঘোরান, দেখতে পাবেন লটারির দোকান, আর একটু এগোলে মদের দোকান। এইটা দিয়ে হাওড়াকে সাজিয়ে তুলেছেন আর এইটাই যুবকদের ভবিষ্যৎ। একটু আগে দেখলাম কারখানা বন্ধ। এইটাই হচ্ছে সারা পশ্চিমবঙ্গের অবস্থা এবং হাওড়ার অবস্থা। পশ্চিমবঙ্গের অবস্থা, হাওড়ার অবস্থা যারা চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে তাদের মুখের ওপর পশ্চিমবঙ্গের মানুষই জবাব দিয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ কি উত্তর দিয়েছে? নির্বাচনে কিভাবে কি বলছেন? আমার একটা সহজ প্রশ্ন আছে। এক মিনিট আসছি। আমি একটা সহজ প্রশ্ন করছি যে 2019 সালে যে ভোট হয়, খুব সুপরিকল্পিতভাবে বলছি, 2019 সালে যে ভোট হয়
সেই লোকসভা ভোটে বালি পুরসভার অন্তর্গত যে 16টি ওয়ার্ড রয়েছে, মূলত 35টা ওয়ার্ড ছিল, কমিয়ে এনে 16টি ওয়ার্ড করা হয়, ঠিক আছে। সেই 16টি ওয়ার্ডের মধ্যে 7টাতেই কিন্তু সিট পায়নি তৃণমূল, অর্থাৎ পিছিয়ে গিয়েছিল তৃণমূল। সুদীপ্তদা, এই কারণেই কি আবার বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে বালি? আর একটা কথা, প্রথম কথা বলে দিই, ওর একটা কথার প্রশ্ন উত্তর দিই। উনি বললো পেছনে মদের দোকান, তো সেন্ট্রাল গভর্নমেন্ট পুরো সারা ভারতে কেন মদের দোকান বন্ধ করছে না? কেন বন্ধ করছে না? না, মদের দোকান থাকাটা লাইসেন্স করে তো মদের দোকান চালাবার ট্যাক্স তো সেন্ট্রাল গভর্নমেন্ট। পয়েন্ট থেকে সরে যাচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্ট আমরা পয়েন্ট থেকে সরে যাচ্ছি। শিল্প আপনারা কোনো আচ্ছা, বেশ এক মিনিট আমরা পয়েন্ট থেকে সরে যাচ্ছি। আচ্ছা, বালিতে মানুষের আপনাদের রিজেক্ট করে দিয়েছে। এইভাবে হবে না, আমি কাউকে বলতে দেবো না এইভাবে বললে। আমি সুদীপ্তদার কাছে আবার আসবো। সুদীপ্তদা, আপনি বলছেন যে উন্নয়নই একমাত্র লক্ষ্য। বালির মানুষ বারংবার অভিযোগ করেছেন যে সামান্য বাড়ির মিউটেশন থেকে শুরু করে ছোট ছোট কাজের জন্য হাওড়া পুর নিগমে দৌড়াতে হয়, বালিতে মানুষ সুযোগ সুবিধা পান না। তাহলে কেন আপনারা তখন একত্রিত করলেন, কেন আজ আপনারা আলাদা করতে চাইছেন? সবটাই কি রাজনীতি? আপনাকে আমি একটা কি বললাম যে তখনকার দিনে যারা আমাদের এখানে রাজনৈতিক কিছু নেতা ছিল, তাদের চিন্তা ভাবনা অনুযায়ী প্রশাসনের কাছে তারা গেছিল, তখন সেটাকে এক করা হয়েছিল। তখন প্রশাসন যখন ভেবেছিল যে না, এটাতে হয়তো সুবিধা হবে, কিছু নেতৃত্ব স্তরে যে যারা দেখা যাচ্ছে পরবর্তীকালে যে ভেতরে বিজেপি হয়ে বসে আছে, আমরা তো সেটা তো আর ভেতর মানুষের অতটা জানতাম না। আমরা ভেবেছি তারা জনপ্রতিনিধি, তারা কি প্রপোজাল দেয় তার উপর ভিত্তি করে ওটাকে করা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে সত্যিই মানুষের কিছু অসুবিধার কারণে আমরা এইটাকে ভাগ করে 50টা আর 16টাকে ভাগ করে দিই। আমি এখান থেকে সুদীপ্তদার কাছে আসবো। আমি আসছি। আপনার কি মনে হয় সত্যি মানুষের সুবিধার্থে একবার বালি হাওড়ার সঙ্গে যুক্ত হচ্ছে, আরেকবার বালি হাওড়া থেকে আলাদা হয়ে যাচ্ছে শুধুমাত্র জনস্বার্থে? একদমই তা নয়। নির্বাচনে যা রেজাল্ট দাঁড়িয়েছে, যে কটা ওয়ার্ডের নাম আপনি মেনশন করলেন যেখান থেকে তৃণমূল কংগ্রেস কম ভোট পেয়েছে, সেটাকে ভাগ করার উদ্দেশ্যই হচ্ছে যে ওনার সুইটেবল যে ওয়ার্ডগুলো সেগুলো নিয়ে একটা জায়গা তৈরি করা, আর কিছুই না। এমআইসি বাড়াতে হবে, এমআইসি করতে হবে। তৃণমূল জিতেছে, কেউ কি হবে তৃণমূল নেতাদের মধ্যে, তাই আরো দুটো এমআইসি বাড়াতে হবে। তার জন্য এই বালি আর এটাকে ভাঙা হচ্ছে, গড়া হচ্ছে, কি যারা বলছে তাদের নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বটা দেখুক। আদি বিজেপি আর নব্য বিজেপির মধ্যে যে ক্রমাগত গোষ্ঠীদ্বন্দ্ব হয়ে যাচ্ছে সেটা তো দেখছে না। যারা ফিরে গেছিল তারা আবার ফিরে আসছে তৃণমূলে। বালি আর হাওড়া এই দুটোকে আলাদা করা একটা প্রশাসনিক সিদ্ধান্ত, এটা কখনো দলীয় সিদ্ধান্ত না। প্রথম কথা, এতদিন ভোট কেন দিলেন? মানুষ তো দীর্ঘদিন সুবিধা পায়নি। যখন 66টা সিট বালি আর পৌরসভা, হাওড়া পৌরসভা মিলেছিল, তার মধ্যে 58টা আমরা জিতেছি। তাহলে সেখানে আর কোনো প্রশ্ন ওঠে না যে আমরা কেন। 2019 সালে আপনারাই বালিতে 7টায় হেরেছেন। 2019 সালে বালিতে আপনারাই 7টায়। আমরা মানুষের স্বার্থে এই পদক্ষেপ প্রশাসন নিয়েছে। প্রশাসন যেটা সুবিধা উচিত মনে করেছে, সেই উচিত হিসেবে প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। এটা প্রশাসনিক সিদ্ধান্ত। আমার একটা প্রশ্ন আছে, সিদ্ধান্ত না। বেশ, আমার একটা প্রশ্ন আছে। মেনে নিলাম এটা প্রশাসনিক সিদ্ধান্ত হতেই পারে। আসছি সৌনক বলার সুযোগ পাবে। আসছি, অনেক সময় যারা আমাদের রাজ্যে বিরোধী দল রয়েছে তারা বারংবার বলছে যে সবকটা পুরসভার ভোট একসঙ্গে হোক, তাই তো? তাতে কি সুবিধা হবে? সবকটা পুরসভার ভোট যদি একসঙ্গে হয় তাতে কি সুবিধা হবে? আসছি সৌনক। দেখুন, এই যে পরিস্থিতি, এখানে পৌরসভা ভোটটা একবারে করলে মানুষের যে ভোগান্তি, আর এখন বাংলা নির্বাচন মানে একটা আলাদা আতঙ্কের পরিবেশ। নির্বাচন মানে সেদিন কি হবে, কার মায়ের কোল খালি হবে, কার মাথা ফাটবে, এগুলো কমন ব্যাপার বাংলার। ভোটও আপনি ভাবছেন এটা হবে? 100% হবে। এই ছাড়া তৃণমূল কংগ্রেস কখনো ভোটে জিততে পারেনি, আগামী দিনেও পারবে না। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। এত মানুষ ভোট দিয়েছে শুধু ভয়তে, ভোটটা কখনোই বাংলার মুখে তৃণমূল কংগ্রেস আসার পরে ফ্রি অ্যান্ড ফেয়ার ভাবে হয়নি। আচ্ছা, আমি আসছি সুদীপ্তদা। না, উনি বললেন না প্রশাসন আর শাসক দল আলাদা। এইটা মমতা ব্যানার্জি কোনোদিন করতে চায়নি। শাসক দল আর প্রশাসনকে কিভাবে মিলিয়ে দিতে হয়, কিভাবে পুলিশ অফিসারদেরকে দুই তকারি করতে হয়, কিভাবে পুলিশ অফিসারদেরকে দিয়ে জুতো তোলাতে হয়, জুতো পরিষ্কার করাতে হয়, সেটা মমতা ব্যানার্জি দেখিয়েছেন। না, সুদীপ্তদা এটা বলছে না প্রশাসন আলাদা। এবং এমআইসি নতুন একটা পদ তৈরি করে, নতুন পুরসভা গঠন করে
পয়সা তোলার সুবিধার জন্য তৃণমূল বারবার এই পৌরসভা ভাঙছে। বিধানসভা নির্বাচনের আগে কোন নেতৃত্ব বা কারা বিজেপির কতজন নেতৃত্ব বলেছিল পুলিশের মুখে জুতো মারবে বা পুলিশকে জুতো ছুঁড়ে মারবে, সেই কথাগুলো বাংলার মানুষ সমস্ত চ্যানেলে দেখেছে। বেশ বেশ আসছে, আমি একবার শুনতে দেখো। এরকম দায়িত্বহীন কথাবার্তার উত্তর কিছু নেই। শুধু একটা কথা আপনাকে বলে দিচ্ছি, উনি যেটা বললো যে পৌরসভা ভোটে আজকে ভোট দেওয়ার মতো ক্ষমতা নেই। আমাদের এখানে পৌরসভায় সব পার্টি সমর্থন মানে ভোট তাদের নমিনেশন ফাইল করবে। আজ ত্রিপুরার মতো 30% লোক নমিনেশনই ফাইল করতে পারছে না। ত্রিপুরাতে মানুষের বাড়ি অ্যাটাক হয়ে বাড়ি ভেঙে দিচ্ছে, ক্যান্ডিডেটের বাড়ি ভেঙে দিচ্ছে। আপনাদের তো সরকার আছে, পৌর ভোট করাতে পারেননি, ত্রিপুরায় গিয়ে কি করবেন? একজন আমি একটা সহজ কথা বলি। শুভেন্দু অধিকারী একটি বক্তব্য রেখেছেন, এই হাওড়া পুরসভা যে ভোট হবে তার জন্য যে বিজেপির একটি কমিটি তৈরি হয়েছে, সেই জায়গা থেকে বলা হচ্ছে, অভিযোগ উঠে আসছে যে তৃণমূলের বি টিম হিসাবে কাজ করছে। আপনাদের দলের গোষ্ঠীদ্বন্দ্ব কি কোথাও না কোথাও গিয়ে প্রকাশ্যে চলে আসছে না এই হাওড়া পুরো ভোটের আগে, সিদ্ধার্থ বাবু? দেখুন, গোষ্ঠীদ্বন্দ্ব আমাদের যেভাবে দেখানোর চেষ্টা করছেন, আমাদের ভারতবর্ষের সর্ববৃহৎ দল, তো এই ছোটখাটো ব্যাপারগুলো থাকেই। কিন্তু ওনাদের পরশুদিন না কালকেই কোন মন্ত্রীকে ধরে তৃণমূলের লোকরা পেরিয়ে দিয়েছে, ওপেন প্রকাশ্যে দেখাচ্ছে ক্যামেরায়। আমাদের মধ্যে সেই জিনিসগুলো নেই। তো আমাদের যেগুলো রয়েছে, দলের মধ্যে মতান্তর থাকতেই পারে, একটা দল থাকলে উপদল থাকবে, কিন্তু তা বলে ওদের মতো নিজের পার্টি অফিস নিজে ভাঙার নিদর্শন তৃণমূল ছাড়া কোথাও দেখা যায়। কিন্তু তৃণমূলের বি টিম হিসেবে কি কাজ করছে এখানে? কোনো কার্যকর্তা কি তৃণমূলের বি টিম হিসেবে কাজ করছে? শুনুন, আমাদের কোনো বি টিম নেই। প্রথম কথা, তৃণমূলের কোনো বি টিম নেই। 2 নম্বর কথা হচ্ছে, আজকে দাঁড়ান তো বলতে দিন। আজকে ওনাদের পার্টির এমন দুরবস্থা যে ওনাদের পার্টির পুরনো কর্মীদেরকে আজকে জনপ্রতিনিধি হিসেবে বিরোধী দলনেতা করতে পারেনি। তৃণমূল থেকে নিয়ে গিয়ে চার্টার প্লেনে করে নিয়ে গিয়ে তাকে দলনেতা করতে হয়েছে। ওনাদের এমন দুরবস্থা। আসবো এই আলোচনাতেই আসবো, তবে এখন সময় একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরছে বিরতির পর। হাওড়ার সঙ্গে নির্বাচন হোক বালির, এবার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন প্রাক্তন পুর প্রতিনিধিরা। বালির 16 জন প্রাক্তন প্রতিনিধি তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন। বালি পুরসভার নির্বাচন যাতে হাওড়া পুরসভার সঙ্গেই হয়, সে কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন বালির 16 জন প্রাক্তন প্রতিনিধি। হাওড়ার সঙ্গে বালি পুরসভার নির্বাচন একসঙ্গে করবার পক্ষে সওয়াল করে এবার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন বালির 16 জন প্রাক্তন প্রতিনিধি। আমরা সরাসরি যাব, হাওড়া থেকে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বনাথ। কোন কোন বিষয়কে সামনে রেখে হাওড়ার সঙ্গেই বালিতে যাতে নির্বাচন হয় সেই পক্ষে সওয়াল করছেন বালির প্রাক্তন পুর প্রতিনিধিরা? দেখো, নির্দিষ্টভাবে কি লেখা রয়েছে সেই চিঠিতে, সেই তথ্য কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছয়নি। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম বালির যে 16 জন প্রাক্তন পৌর প্রতিনিধিরা রয়েছেন তাদের সঙ্গে। তারা অধিকাংশ লোকই কিন্তু এখন পুরো বিষয়টিকে চেপে যেতে চাইছেন। এই মুহূর্তে হাওড়া জেলা সদর তৃণমূল কার্যালয়ে কিন্তু এক উচ্চ পর্যায়ে বৈঠক হচ্ছে, যেখানে জেলা সভাপতি কল্যাণ ঘোষ, জেলার মন্ত্রী অরূপ রায়, চেয়ারম্যান লগনদেব সিং এবং উচ্চ শীর্ষস্থানীয় নেতারা রয়েছেন। এবং একই সঙ্গে কিন্তু বালির যে 16 জন প্রাক্তন পৌর প্রতিনিধি তারাও কিন্তু রয়েছেন এবং আলোচনা করা হচ্ছে। তারা একটা জায়গায় কিন্তু আমরা তাদের সঙ্গে ফোনে যখন কথা বলেছিলাম, তারা কিন্তু এই স্বীকারোক্তি করেছেন যে মুখ্যমন্ত্রীর কাছে কিন্তু ইতিমধ্যেই তারা চিঠি লিখে জানিয়েছেন যে অবিলম্বে হাওড়ার সঙ্গে যেন বালি পুরসভারও নির্বাচন করা হয়, কেননা সেই ক্ষেত্রে যদি না হয় তাহলে ব্যাপারটা একেবারে বিশ্বনাথ, রাজ্য সরকার যখন হাওড়া এবং বালিকে ভাগ করে নির্বাচনের পক্ষে সওয়াল করছে, তখন হাওড়া এবং বালিকে সংযুক্ত করবার পক্ষে সওয়াল করছেন বালির 16 জন প্রাক্তন প্রতিনিধি। আমরা সরাসরি আবারও চলে যাব হচ্ছেটা কিতে আমাদের প্রতিনিধি সৃজিতার কাছে। সৃজিতা, যে ইস্যুতে তুমি আলোচনা করছিলে ঠিক সেই ইস্যুতেই এবার বালির পুরো প্রতিনিধিরা, প্রাক্তন পুরো প্রতিনিধিরা তারা মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন। তোমার সঙ্গে যে প্রতিনিধিরা রয়েছে, তুমি এই ইস্যুতে তাদের সঙ্গে আলোচনা করো। একদম
পৌলমী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মোড়, ভীষণ গুরুত্বপূর্ণ একটা মোড়, যে বালি পুরসভার ভোট আপাতত হওয়ার কথা ছিল না, অর্থাৎ যে 16টি ওয়ার্ড রয়েছে সেই ভোট আপাতত হওয়ার কথা ছিল না, সেখানকার যারা প্রাক্তন প্রতিনিধি রয়েছেন তারাই চাইছেন যে ভোটটা হোক, একই সঙ্গে হোক। আচ্ছা শুনে তো কেন বালিকে এরকম ভাবে আলাদা করে দেওয়ার চেষ্টা করছেন? 2019-এ পিছিয়ে পড়েছিলেন বলে তাই ভয় লাগছে ভোট করতে? এটা পুরোপুরি আপনি একটা চিন্তা ভাবনার ওপর বলছেন, কারণ আপনি দেখুন অ্যাসেম্বলি ইলেকশনে আমরা সবকটা সিটি আমরা জিতেছি, বালি থেকে শুরু করে সব জায়গায় আমরাই জিতেছি। তাহলে বালিটা কেন আলাদা করতে হবে? তাহলে কিন্তু কেন একসঙ্গে হবে না? আপনাকে আমি এটা বলে দিই, মমতা বন্দ্যোপাধ্যায় তো অ্যাডমিনিস্ট্রেটিভ হেড, ওনাকে অনেক কিছু সিদ্ধান্ত অ্যাডমিনিস্ট্রেটিভ ভাবে নিতে হয়। এটা কোনো এটা একটা যখন অ্যাডমিনিস্ট্রেটিভ সিদ্ধান্ত, এটা কোনো অ্যাডমিনিস্ট্রেশনের নিশ্চয়ই কোনো কারণ হবে, কোনো ফান্ডিং এর কারণ। যারা প্রাক্তন পুরো প্রতিনিধি ছিলেন, আপনাকে বলি, যারা প্রাক্তন পুরো প্রতিনিধি ছিলেন তারাই চিঠি লিখছেন যে একসঙ্গে ভোটটা করিয়ে দেওয়া হোক। তাহলে আপনাদের সমস্যা কোথায়? বাকি তরফ থেকেও তো তাই বলা হচ্ছে, সমস্যা কোথায়? তাদেরকে তো বঞ্চিত করা হচ্ছে না, নিশ্চয়ই করানো হবে। তারা চিঠি লিখতেই পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ইজ দি আলটিমেট, যে চিফ মিনিস্টার, সেই ডিসিশন নেবে যে আগামী দিনে সেই এই বোর্ডটাকে আলাদা করে কিরম ভাবে দেখবে আর এটা কিভাবে এক্সপ্যানশন করবে। এখানে উন্নয়ন নিয়ে কথা হচ্ছে, দাঁড়াতেই পাচ্ছি না, এত মশা কামড়াচ্ছে, কারণ ওপেন ড্রেনের কোনো উন্নয়ন হয়নি। একটু রাস্তার দিকে ক্যামেরা পার্সনকে অনুরোধ। আচ্ছা সৌনক বাদং ভাই বলছে রাস্তা দেখাতে, আমি একবার রাস্তা দেখিয়ে দিই। আমি হাওড়ায় দাঁড়িয়ে রয়েছে, আমি একবার রাস্তায় দেখিয়ে দিই যে এখানে রাস্তাঘাটে কি পরিস্থিতি, এবং যেটা অভিযোগ যে এই রাস্তাঘাটে কি উন্নয়ন হয়নি দীর্ঘদিন ধরে হাওড়ায়, এই অভিযোগ বারংবার হচ্ছে। কিন্তু বেশ আমি আসছি, আমি একবার রিতমের কাছে যাবো। প্রথমত রাস্তাটা নিয়ে যে কথা বলা হলো, আমি একবার ক্যামেরা পার্সনকেই বলবো যে এটা মেন রোড, এটার থেকে একটা লেন ঢুকে যাচ্ছে, আন্ডার ডেভেলপমেন্ট। এই রাস্তাটাকে দেখিয়ে বোঝা যায় না পুরো হাওড়ার কি অবস্থা। এটা করার দায় কার? না এটা কি এরকমই থাকবে? না এটা কি কাজ হবে না? এটা কাজ হবে না, এটা করবে কে? করবে এটা কে? এই রাস্তাটা দায় কার? কে করবে? এত বছর পড়ে আছে কেন? এত বছর হয়নি কেন? এত বছর রাস্তাটা হয়নি কেন? এত বছর ধরে সিজিটা এরাম অভিযোগ, এক সেকেন্ড দাঁড়ান, শুনুন, মিডিয়ার সামনে অভিযোগ লাগাবার আগে তোমরা ভালো মাথায়, তোমরা একটা দায়িত্বশীল প্রেস, তোমরা কিন্তু দেখবে এই জমিটা প্রাইভেট ল্যান্ড কি এটা গভর্নমেন্টের আন্ডারে আছে, সেগুলোও কিন্তু একটা জানার কর্তব্য আছে, কারণ এখানে সব অ্যান্সিলারি জমি আছে, তাদের যদি এখানে অংশ থাকে তাহলে সেইখানে কিন্তু সরকার কাজ করতে পারবে না। এটা মানুষ যেটা দিয়ে হাঁটবে সেটা সরকারের দায়। এখানে সাধারণ মানুষ হাঁটাচলা করছে, সরকারের করা কর্তব্য। সরকার প্রাইভেট ল্যান্ডে হাত দিতে পারে না। সরকারের আর কি দায় রয়েছে, সরকারের কি করা উচিত ছিল না ছিল তার উত্তর তো এই এলাকার মানুষরাই দেবেন। তবে এখন সময় একটা বিজ্ঞাপনে বিরতি, ফিরছি বিরতির পর। সামনেই পুরো ভোট এবং সেই ভোটের আগে হাওড়ার পালস বোঝার চেষ্টা করছি আমরা। বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকদের যেমন কথা বলে, আমরা শুধু কিছু সাধারণ মানুষরা রয়েছেন, চেষ্টা করে দেখি তারাও কিছু বলেন কিনা। দাদা কি মনে হচ্ছে, হাওড়ায় ঠিকঠাক হচ্ছে, কাজবাজ ঠিকঠাক হচ্ছে? দাদা হ্যাঁ মোটামুটি তো ঠিকই হচ্ছে। আচ্ছা, মানে উন্নয়ন তো হচ্ছেই, উন্নয়ন কিছু হয়েছে। আপনাদের আর কি এক্সপেকটেশন আছে, আর কি চাইছেন আপনারা যে আরো কিছু ভালো হোক? নিশ্চয়ই ভালো তো হোক। হ্যাঁ সেটা কি চাইছেন, কি কিসের পরিবর্তন? আরো ডেভেলপ হোক, আরো মানে সবকিছু পরিষেবা, জল, রাস্তায় জল জমা, ড্রেন, এগুলো পরিষেবা আরো ভালো হোক, আমরা সেটাই চাইছি। আচ্ছা রাস্তায় জল জমার সমস্যা আছে? সমস্যা আছে, সেটা কোন এলাকায় আছে কি জানেন না? তাহলে যেগুলো পেয়ারা বাগান আছে, মধু বাগান আছে, রাজনগর আছে, সবই জায়গায় জল কিছু। এই এলাকায় জল জমে, এই এলাকার নাম কি? হ্যাঁ কোনা, এটা আপনার কি মনে হয় দাদা, পুরো ভোটটা যদি ঠিকঠাক হয় আপনারা কি চাইছেন, যে কি হলে ভালো হয়? কি হয় বল, যে সরকার ভালোভাবে চালাতে পারবে। নিশ্চয়ই, কিন্তু আপনাদের অধিবাসী এই হিসাবে কি দাবি, মানে কি চান, ভালো কাজ কি হবে? রাস্তা ভালো হোক, জলের সমস্যা মিটুক। বেশ, অর্থাৎ আমি যেটা শুনলাম যে রাস্তা ভালো করা, জলের সমস্যা মেটানো, আমি প্রত্যেককে বলছি রাস্তা ভালো করা, জলের সমস্যা মেটানো, এইগুলোই হাওড়াবাসীর দাবি রয়েছে। আগামী পুরো ভোটের পর কি হতে চলেছে সেই দিকে নজর থাকবে আমাদের। তবে এখন হচ্ছেটা কি আলোচনা পর্ব এখানেই শেষ করতে হচ্ছে, ফিরতে হবে বিরতিতে। তারপরে দেখুন হচ্ছেটা কি ব্রেকিং সেগমেন্ট, সরাসরি স্টুডিও থেকে পৌলমীর সঙ্গে। বড়াইয়ে গোষ্ঠীদ্বন্দ্বের কথা স্বীকার তৃণমূল নেতা হুমায়ুন কবিরের। রিপাবলিক বাংলায় বিস্ফোরক স্বীকারোক্তি। ধৃত রাজু মির্জা তৃণমূল কংগ্রেসেরই অঞ্চল সভাপতি। দল ব্যবস্থা নেবে এমনই বিস্ফোরক স্বীকারোক্তি হুমায়ুন কবিরের। এর আগে আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্পষ্ট অস্বীকার করা হয়েছিল যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে রাজু মির্জার কোনো সম্পর্ক নেই।
রয়েছে এবং তার গেট কিন্তু দরজা সম্পূর্ণভাবে বন্ধ করা রাখা রয়েছে। ভেতরে সুব্রত সাহা রয়েছেন, আলো জ্বলছে আমরা দেখতে পাচ্ছি ময়ূক, ভেতরে আলো জ্বলছে, মন্ত্রীর গাড়ি রয়েছে বাইরে এবং কিন্তু ভেতরে কিন্তু মন্ত্রী রয়েছেন সুব্রত সাহা, কিন্তু তিনি কিন্তু বাইরে বেরোচ্ছেন না। সংবাদ মাধ্যমের সামনে তিনি কোনো প্রতিক্রিয়া দিতে চাইছেন না। ময়ূক, আরো একবার আমি চেষ্টা করব। সুব্রত বাবু একটু বাইরে আসবেন প্লিজ। সারা বাংলার মানুষ আপনার প্রতিক্রিয়া জানতে চাইছে, আপনার উপর যে হামলা হয়েছে সুব্রত বাবু, একটা ছোট প্রতিক্রিয়া নেব সুব্রত বাবু। সুব্রত সাহা মন্ত্রী তিনি কিন্তু বাইরে রয়েছে, বাড়ির ভেতরে তিনি রয়েছেন, ভেতরে আলো জ্বলছে আমরা দেখতে পাচ্ছি, কয়েকজন যুবক সেখানে দাঁড়িয়ে রয়েছেন, তবে তিনি কিন্তু বাড়ির বাইরে বেরোচ্ছেন না। স্পষ্টত যেটা জানানো হচ্ছে যে তাদের মন্ত্রী কিন্তু কোনো প্রতিক্রিয়া। মন্ত্রী সুব্রত সাহার উপরে হামলার ঘটনা, তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল এই বিষয়টি বারে বারে সামনে এসেছিল, কিন্তু সেই অভিযোগ অস্বীকার করেছিল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এখন বর্তমানে হুমায়ুন কবির, তৃণমূল কংগ্রেসের নেতা হুমায়ুন কবির, তিনি স্পষ্ট স্বীকার করলেন যে ধৃত রাজু মির্জা তৃণমূলেরই অঞ্চল সভাপতি, দল ব্যবস্থা নেবে, এমনই বিস্ফোরক স্বীকারোক্তি রিপাবলিক বাংলার কাছে। হুমায়ুন কবির কি জানাচ্ছেন একবার শোনাবো। এখানকার নেতৃত্বের মধ্যে যে মতের অনৈক্য, সেটাতে এইরকম একটা আক্রান্ত পরিবারের কে ইস্যু করে এ ধরনের কোনো ঘটনা যেটা ঘটেছে, এটা আমরা দুঃখিত দলের তরফ থেকে। আমরা যা রিপোর্ট করার সেটা রাজ্য নেতৃত্বের কাছেই করব। আমি জীবন স্যার মন্তব্যটাকে যেমন সমর্থনও করছি না, তেমনি তার কি বাস্তব পরিস্থিতিতে সে বলেছে তার ব্যাখ্যা তার সাথে নিশ্চয়ই আমরা চাইব এবং আমরা যথাযোগ্য জায়গায় রিপোর্ট করব। আমরা স্পষ্ট শুনলাম যে তৃণমূল কংগ্রেসের অন্দরের ফাটলটা কতখানি চওড়া হচ্ছে। মুর্শিদাবাদের বড়েয়ায় যেভাবে সুব্রত সাহা আক্রান্ত হয়েছিলেন, তাতে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলের বিষয়টি সামনে এসেছিল, কিন্তু সেই বিষয়টি কৌশলে অস্বীকার করেছিলেন তৃণমূল নেতৃত্ব। তিনি স্পষ্ট বলেছিলেন যে ধৃত রাজু মির্জা তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি নন তো বটেই, এমনকি তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। আর এরপরেই দেখলাম হুমায়ুন কবির স্পষ্ট স্বীকার করলেন যে দল ব্যবস্থা নেবে। আমরা সরাসরি যাব, আমাদের প্রিন্সিপাল করেসপন্ডেন্ট বিশাখা রুদ্র রয়েছে আমাদের সঙ্গে। বিশাখা, একদিকে তৃণমূল কংগ্রেস প্রথমে অস্বীকার করেছিল, আজ হুমায়ুন কবির স্পষ্ট বলে দিলেন যে তৃণমূল কংগ্রেসেরই তিনি অঞ্চল সভাপতি ছিলেন। ফলে তৃণমূল কংগ্রেসের অন্দরের যে ফাটলটা ছিল তা তো সময়ের সঙ্গে সঙ্গে ক্রমশ চওড়া হচ্ছে। একদমই প্রথমে, এবং যেটা বলা হচ্ছিল যে বহুদিন ধরেই বড়ইয়াতে আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস যেরকম বারবার আমাদের সামনে তুলে ধরেছিলেন যে বড়ইয়াতে যেভাবে বারবার তৃণমূল কংগ্রেসের মধ্যে যে গোষ্ঠীকোন্দল, সেই গোষ্ঠীকোন্দলের ছবিটা স্পষ্ট হচ্ছিল, যেটা গতকাল মন্ত্রী সুব্রত সাহা এবং যখন জীবন কৃষ্ণ সাহার উপর হামলা হয় তারপরে সেটা আরও বেশি প্রকট হয়। এবং আজকে যখন আমরা গিয়েছিলাম, যখন হুমায়ুন কবিরের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল এসেছিল, তারা কিন্তু স্পষ্ট স্বীকার করে নিয়েছেন এক নাম্বার ওয়ান যেটা স্বীকারোক্তি সেটা হচ্ছে গোষ্ঠীকোন্দল রয়েছে। দ্বিতীয়ত বলেছেন জীবন সাহা যেটা বলেছেন, তিনি কি পরিস্থিতিতে বলেছেন তারা বিচার করবেন, দলের তরফ থেকে বিচার করা হবে। এবং যেটা রাজু মির্জা সম্পর্কে বলা হচ্ছিল সকাল পর্যন্ত যে তার সঙ্গে তৃণমূলের কোনো লেনদেন নেই, তৃণমূলের কোনো কানেকশন নেই, আজকে কিন্তু সরাসরি বলে দিয়েছেন অঞ্চল সভাপতি তৃণমূলের রাজু মির্জা কোনো একজন ব্যক্তি দোষ করে থাকতে পারেন, কিন্তু তার জন্য দল কালিমা লিপ্ত হবে না, একথাই বলেছেন। সব মিলিয়ে কি পরিস্থিতি এই মুহূর্তে ইন্দ্রাশিস? একদমই আজকে ভরতপুরের তৃণমূল বিধায়ক তিনি আজকে এসেছিলেন, মৃতদের পরিবারের সঙ্গে তিনি কথা বললেন এবং জেলা স্তর থেকে, জেলা নেতৃত্বের পক্ষ থেকে যে তথ্য তাদেরকে দেওয়া হয়েছিল, তাদেরকে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। ভরতপুরের বিধায়ককে আমরা দেখলাম হুমায়ুন কবির, তিনি এখানে এসেছিলেন এবং এসে যে স্পষ্ট কথা তিনি জানালেন যে রাজু মির্জা তৃণমূলের অঞ্চল সভাপতি, যাকে নিয়ে দলের মধ্যে একটা বিড়ম্বনা তৈরি হয়েছিল যে তিনি আদৌ দলের অঞ্চল সভাপতি কিনা, সেটা কিন্তু ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির কিন্তু স্পষ্ট করে দিলেন যে তিনি তৃণমূলের অঞ্চল সভাপতি এবং তাকে এইভাবে গ্রেপ্তার করার ক্ষেত্রে স্বাভাবিকভাবেই কিন্তু তৃণমূলের যে ভেতরের যে অন্তর্কলহ সেটাকেও তিনি কার্যত ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেন এবং তিনি বললেন যে এই বিষয়ে এখনই তিনি কোনো প্রতিক্রিয়া দেবেন না। রাজ্য স্তরের যারা নেতৃত্ব রয়েছে তাদের কাছে তিনি গোটা ব্যাপারটা জানাবেন এবং সেই রাজ্য স্তরের নেতৃত্ব তারা কি সিদ্ধান্ত নেয় এখন সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজনৈতিক মহল। এবং স্বাভাবিকভাবেই আজকে যে 16 জনকে গ্রেপ্তার করা হয়েছিল কালকে মন্ত্রীর উপর হামলার ঘটনায়, তাদেরকে আজকে কোর্টে তোলা হয় কান্দি মহকুমা আদালত এবং তাদের 4 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 15 তারিখ তাদেরকে আবারও কোর্টে প্রডিউস করার কথা বলা হয়েছে। সব নিয়ে তৃণমূলের এই অন্তর্কলহ যেটা বিরোধীরা অভিযোগ করছিল, সেই অন্তর্কলহ
কলহ স্বাভাবিকভাবেই সামনে আসার পরে কিন্তু রাজ্য রাজনীতি ইতিমধ্যে তোলপাড় হয়েছে। একদমই পল্লবী, যেটা ইন্দ্রাশিসের সঙ্গে কথা বলেও আমরা বুঝতে পারছি যে তিনি এখানে এতদিন ধরে মাটি কামড়ে পড়ে রয়েছেন এবং বিভিন্ন সময় ইন্দ্রাশিসের কাছ থেকে আমরা সেই ধরনের একেবারে বিশাখা এবং ইন্দ্রাশিস, তবে আমাদের আজকে সঙ্গে আমি থাকো, আমরা একটু বর্ণাকে নিউজ রুমে চলে যাবো। আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু রয়েছে আমাদের সঙ্গে। শুভ্রাংশু, মুর্শিদাবাদে ক্রমশই কি তৃণমূলের মাটি আলগা হচ্ছে? সুব্রত সাহা ইস্যু যেভাবে সামনে এলো, তারপরে হুমায়ুন কবিরের মন্তব্য। দেখো, মাটি আলগা হচ্ছে এই কথাটা এখনই বলার সময় হয়নি, তবে শাক দিয়ে যে মাছ ঢাকা যাবে না সেটা আরেকবার প্রমাণ হয়ে গেল। এই যে বড়োয়া অঞ্চল, এই বড়োয়া অঞ্চলে কিন্তু গোষ্ঠীকোন্দল বা গোষ্ঠীদ্বন্দ্বের যে কথা বলা হচ্ছে সেটা আজকের ঘটনা নয়, নির্বাচনের বহু আগে থেকে এই ঘটনা। মনে রাখতে হবে, বড়োয়া ছিল কংগ্রেসের জায়গা, কংগ্রেস ওখানে কখনো হারেনি। কিন্তু এবারে যদি তুমি নির্বাচনটা দেখো, দেখা যাবে বিজেপি দ্বিতীয় পজিশনে আছে, প্রথম পজিশনে তৃণমূল। অর্থাৎ কংগ্রেসকে সরিয়ে দিয়ে শুভেন্দু অধিকারী যখন ওখানে যায়, শুভেন্দু আমলে কংগ্রেসকে ভাঙিয়ে যে তৃণমূল তৈরি হয়েছিল, অর্থাৎ শুভেন্দুর একটা অনুগামী ওখানে তৈরি হয়েছে। গোটা অঞ্চল জুড়ে একটা শুভেন্দুর অনুগামী দল আছে, যে অনুগামীদের একাংশটা বিজেপির সমর্থনে চলে আসে। সেই জন্য কংগ্রেস দ্বিতীয় পজিশনে না থেকে দ্বিতীয় পজিশনে চলে আসে বিজেপি। এই অবস্থায় দাঁড়িয়ে এই যে জীবন কৃষ্ণ এবং এই সুব্রত সাহা, এরা কিন্তু পরস্পর বিরোধী কেউ নয়। সুব্রত সাহাকে জীবন কৃষ্ণ তার অনুগামী বললেও কোনো ভুল হয় না। ঠিক এই অবস্থায় দাঁড়িয়ে এই যে ভদ্রলোক বলছেন, যে ব্লক সভাপতি, যিনি বলছেন যে এটা কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয়, এটা ভুল, আর জীবন কৃষ্ণ যার বিরুদ্ধে অভিযোগ তুলছে, এই গোলাম মোর্শেদ, ইনি কিন্তু শুভেন্দু অনুগামী নামে একসময় পরিচিত ছিলেন। ঠিক এই সময়ে দাঁড়িয়ে বুঝতে হবে, বড়োয়ার রাজনীতিটা কেবলমাত্র তৃণমূলের অন্দরের কোন্দল এইটুকু ভাবলে ভুল হবে। এর পিছনে আরও অনেক ঘটনা থাকতে পারে। এটাতে বিরোধী শক্তি নিঃসন্দেহে লাভবান হচ্ছে। কেবলমাত্র তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের ফলে, এই অন্তর্দ্বন্দ্বের কথা কিন্তু তৃণমূলের যে রাজ্য স্তরের নেতারা জানতেন না এমনটা নয়, কারণ এর আগে বহুবার বলা হয়েছে। এবার ঘটনাটা প্রকাশ্যে চলে এলো, সামনে চলে এলো, যখন মন্ত্রীর গাড়িতে হামলা হলো, মন্ত্রীকে লক্ষ্য করে ঝামেলা হলো, তখন ঘটনাটা প্রকাশ্যে এলো। কিন্তু এই ঘটনা এর আগে থেকেই রাজ্য স্তরে জানা ছিল, রাজ্য নেতৃত্বরাও জানতো যে একেবারে অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম সিনিয়র এডিটর নিউজ রুম থেকে ছিলেন শুভ্রাংশু আমাদের সঙ্গে। আমরা পাশাপাশি চলে যাব আবারও মুর্শিদাবাদের বড়িয়া থেকে রয়েছে আমাদের দুজন প্রতিনিধি। একদিকে রয়েছেন বিশাখা এবং ইন্দ্রাশিস। বিশাখা, যে ছবিটা বারে বারে উঠে আসছে, যে শুভ্রাংশু দাও যে বিষয়টি আমাদের সামনে তুলে ধরলো, যে একদিকে শুভেন্দু অধিকারীর অনুগামী, আবার অন্যদিকে আদি যে তৃণমূল কংগ্রেস, তাদের মধ্যেই সংঘাতটা চরম হচ্ছে। গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে কি সেই বিষয়টাই সামনে আসছে বিশাখা? একদমই পল্লবী, আমরা গতকাল ইন্দ্রাশিস যখন জীবন কৃষ্ণ সাহার বাইট নিয়েছিলেন, অর্থাৎ প্রতিক্রিয়া নিয়েছিলেন, তখন তিনি যে ভার্সনটা বলেছিলেন, আজকে যখন আমরা সকালে তার প্রতিক্রিয়া নিতে যাই, সেখানে কিন্তু তিনি স্পষ্ট করে দিয়েছেন আরো একবার যে যেখানে ব্লক সভাপতির বিরুদ্ধে তিনি বারবার। একেবারে বিশাখা, তুমি আমাদের সঙ্গে থাকো। জীবন কৃষ্ণ সাহা তিনি কি প্রতিক্রিয়া দিয়েছিলেন এই বিষয়ে একবার শোনাবো। রাজ্যের মন্ত্রী আসছেন, যেখানে এমএলএ, স্বয়ং দলের এমএলএ, আমি কেউ না, আমি একজন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমি প্রতিনিধি। সেখানে আমাকে ওনাদের উপস্থিতিতে অ্যাটাক করা হচ্ছে, এটা কীরকম সংস্কৃতি? তিনি না জানার ভান করছেন। তিনি 7.5 বছর এখানে ব্লক সভাপতি আছেন। তিনি যদি অস্বীকার করে যান ঘটনাটা, সেটা এলাকার মানুষ মেনে নেবেন? গোষ্ঠী নেই, কয়েকজন লোককে নিয়ে তিনি একটা কি বলবো, এমন একটা পরিস্থিতি তৈরি করেছিলেন কালকে, সেটা খুব খারাপ। এই ঘটনার খুব খারাপ ঘটনা, এই ঘটনা যাতে না ঘটে আমি দলের কাছে অনুরোধ করেছি, আমাদের সর্বময় কর্তা মমতা ব্যানার্জির কাছে অনুরোধ করেছি, রিকোয়েস্ট করেছি, অভিষেকদার কাছে এই বার্তা দিয়েছি। বিশাখা, আমরা জীবন কৃষ্ণ সাহার বক্তব্য শুনলাম, এরপরে হুমায়ুন কবিরের বক্তব্যের পর তার যে আগের দাবি, তাকে আদৌ ধোপে টিকলো? দেখো, এখানে একটা মাঝখানে ব্রিজ পোর্শন থেকে যাচ্ছে, কারণ যখন এই জীবনকৃষ্ণ সাহা এই মুহূর্তে যিনি এখানকার বিধায়ক, তিনি যেটা বলেছেন যে ব্লক সভাপতির বিরুদ্ধে তার কিন্তু একটা স্পেসিফিক অভিযোগ রয়েছে। তিনি বলছেন যে এই 2021-এর যে ইলেকশন হয়েছে তাতে তিনি মাত্র 2650 ভোটে জিতেছেন। সেই মার্জিনটা তাঁর হিসেবে অনেকটা বেশি হতে পারতো, অন্তত 3000-এর বেশি। কিন্তু তিনি বলছেন যেহেতু ব্লক সভাপতি একেবারে বিশাখা, অনেক ধন্যবাদ। সরাসরি মুর্শিদাবাদ থেকে ছিলেন আমাদের প্রিন্সিপাল করেসপন্ডেন্ট বিশাখা রুদ্র এবং ইন্দ্রাশিস।
এর পাশাপাশি আমরা নজর রাখবো মন্ত্রী সুব্রত সাহার উপরে হামলার ঘটনায় ধৃতদের 4 দিনের জেল হেফাজত। 16 জনকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে কান্দি মহকুমা আদালত। 15 নভেম্বর পর্যন্ত অভিযুক্তদের ফের তোলা হবে আদালতে। মন্ত্রী সুব্রত সাহার উপরে হামলার ঘটনায় ধৃতদের 4 দিনের জেল হেফাজত। 16 জনকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে কান্দি মহকুমা আদালত। 15 নভেম্বর আবারও অভিযুক্তদের তোলা হবে আদালতে। মন্ত্রী সুব্রত সাহার উপরে হামলার ঘটনা, এই ঘটনায় ধৃতদের 4 দিনের জেল হেফাজত। মোট 16 জনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায় এবং এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানো তুঙ্গে। শীতের শুরুতেই সুন্দরবনের জঙ্গলে দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের। পর্যটকরা সেই দক্ষিণে রায়ের দেখা পেলেন। কলকাতা থেকে সুন্দরবনে যাওয়া 11 জনের পর্যটকদের একটি দল সুন্দরবনে বাঘের দর্শন পেলেন। সুন্দরবনের সজনেখালি রেঞ্জের পীরখালি জঙ্গলে দেখা পাওয়া গেল দক্ষিণে রায়ের। শীতের শুরুতেই সুন্দরবনের জঙ্গলে দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের। আরে ওয়াস্তে চিৎকার করছেন কেন? আরে ওয়াস্তে চিৎকার। সিট আপডেট করে আপার প্রাইমারি নিয়োগের দাবি নিয়ে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর দ্বারস্থ অভিভাবকরা। টেট এবং বিএড উত্তীর্ণরা দীর্ঘ 8 বছর পরেও চাকরি পায়নি। চাকরি প্রার্থীরা বর্তমানে অবসাদগ্রস্ত, আত্মহত্যা করেছেন অনেকে। চাকরি প্রার্থীদের পরিস্থিতি বিবেচনার আর্জি অভিভাবকদের। সিট আপডেট করে আপার প্রাইমারিতে নিয়োগের দাবি, একাধিক দাবি নিয়ে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে দরবার করছেন অভিভাবকরা। টেট এবং বিএড কমপ্লিট করবার পরেও দীর্ঘ 8 বছর ধরে চাকরি পাননি। এ কারণে মানসিক অবসাদে তারা ভুগছেন। একাধিক চাকরি প্রার্থীরা আত্মহত্যা করেছেন। তাই বর্তমানে উদ্বিগ্ন অভিভাবকরা। তাই পরিস্থিতি বিবেচনা করবার জন্য অভিভাবকদের আর্জি মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে। আমরা দেখেছি এর আগেও বিভিন্ন জেলায় টেট উত্তীর্ণরা তারা দফায় দফায় অবস্থান করেছে, বিক্ষোভ দেখিয়েছে, কিন্তু পরিস্থিতি সেই তিমিরেই থেকে গিয়েছে। চাকরি জোটেনি তাদের ভাগ্যে। তাই একাধিক চাকরি প্রার্থীরা বর্তমানে অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন। পরিস্থিতি অনুযায়ী তারা কিছুই কুল কিনারা করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তাই পড়ুয়াদের এই করুণ পরিস্থিতি দেখে এবার উদ্বিগ্ন অভিভাবকরা। মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবার জন্য এবার আসরে নেমেছেন অভিভাবকরা। টেট উত্তীর্ণ হয়েছেন এবং বিএড কমপ্লিট করবার পরেও বছরের পর বছর কেটে গিয়েছেন, কিন্তু তারপরেও তারা চাকরি পাননি। এ কারণেই দীর্ঘদিন ধরে তারা অবসাদগ্রস্ত। অনেকে মানসিক অবসাদের জেরে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। তাই অভিভাবকরা এবার দরবার করছেন শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর।